কি সম্পর্ক মানে? সাইমন তোমার স্বামী হলে আমার নন্দাই হবে, এটাই তো সম্পর্ক, তাই না? খানিকটা চিন্তা করে বলে আদিবা। ও এই কথা তাহলে। যদি এটাই আসল কথা হয়ে থাকে তাহলে চিন্তা করে কেন বলতে হলো তোমায় কথাটা? হুট করেও তো বলে দিতে পারতে। তুমি হঠাৎ করে এমন অদ্ভুত ভাবে কথা বলতেছ কেন বুঝলাম না। আর এসব কেমন সন্দেহজনক প্রশ্ন করতেছ তুমি আমায়? কিছুটা উত্তেজিত হয়ে কথাগুলো বলে আদিবা। সানিয়ার রাগ হচ্ছে এই মুহূর্তে আদিবার উপর, কারণ সানিয়া বেশ বুঝতে পারছে যে আদিবা কথা লুকানোর চেষ্টা করছে। সানিয়া রাগান্বিত কণ্ঠে বলে, তুমি কেন সিয়াকে সাইমনের সাথে খেলতে নিষেধাজ্ঞা করেছ? আর এটা শুনে সাইমন কেন রেগে চলে গেল? আছে তোমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর? হ্যাঁ, আছে উত্তর। সাইমন কেন রেগেছে তা আমার জানা নেই, আর সিয়াকে আমি সাইমনের সাথে খেলতে নিষেধাজ্ঞা করিনি। আমি শুধু সিয়াকে বলেছি যেন অপরিচিত কারো সাথে যেন সে না মিশে না খেলে। সাইমনকে হঠাৎ দেখে চিনতে না পেরে হয়তো সিয়া আমার বলা কথাটা বলেছে। সব কথা স্পষ্টভাবে না জেনে শুনে এভাবে সন্দেহ করা উচিত হয়নি তোমার। কথাগুলো বলেই আদিবা ডাইনিংয়ে চলে যায়। ভয়ে এখনো কাঁপছে আদিবার পুরো শরীর। সানিয়ার খুব লজ্জা লাগছে সবটা না জেনে এভাবে ভাবিকে সন্দেহ করার জন্য, কিন্তু সাইমনের ওভাবে রেগে যাওয়াটা সন্দেহের সৃষ্টি করতেছে সানিয়ার মনে বারংবার। সানিয়া আদিবার কথা বিশ্বাস করবে কিনা সেটাও ভাবতেছে। খাওয়া দাওয়া শেষে রুমে যাওয়ার সময় সানিয়া আদিবাকে বলে, ভাবি একটু আমার রুমে আসবে প্লিজ। আদিবা সিয়াকে নিয়ে রুমে যেতে বলে আহানকে। আহান চলে যায় রুমে, কিন্তু সানিয়া হঠাৎ আদিবাকে রুমে ডাকল কেন সেই বিষয়টা ভাবাচ্ছে আহানকে। সানিয়া হাত ধরে নিজের রুমে নিয়ে যায় আদিবাকে। আদিবাকে বিছানায় বসতে দিয়ে সানিয়া বলে, ভাবি সরি, ওই সময় শুধু শুধু সন্দেহ করেছিলাম বলে। ক্ষমা করবে তো এই ছোট বোনটাকে। বেশ নরম কণ্ঠে বলে সানিয়া কথাটা। আদিবা সানিয়ার হাতজোড়া ধরে বলে, এমা কি বলতেছ এসব তুমি? তোমার সন্দেহ করাটা হয়তো স্বাভাবিক ছিল, কিছু মনে করিনি আমি। সানিয়া মিষ্টি করে একটা হাসি দেয়। আরও কিছুক্ষণ খোশগল্প করে আদিবা পা বাড়ায় নিজের রুমের পানে। হঠাৎ করে কেন জানি সানিয়াকে দেখলেই কষ্ট হচ্ছে আদিবার, মনে পড়ে যাচ্ছে সাইমনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। সানিয়াকে সহ্য করা সম্ভব হচ্ছে না আদিবার, তবুও তা প্রকাশ করতে পারবে না এই মুহূর্তে আদিবা। আদিবা সব সত্যি না জানলেও কিছুটা আন্দাজ করতে পারতেছে খালেদা খাতুনের কথার ধরনে। আদিবার কেন জানি বারংবার মনে হচ্ছে ওর সুখের নীড়ে সানিয়ার শাক্যোক্ত প্রবেশ পড়েছিল। যদিও এসব কিছুই এখনো স্পষ্ট নয় আদিবার কাছে, শুধুমাত্র ধারণা করতেছে ও এসব। আদিবা আনমনা হয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করে নিজের রুমে। আহান সিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে অপেক্ষা করছিল আদিবার জন্য। আদিবা আসতেই আহান প্রশ্ন ছুড়ে ওর পানে, সানিয়া কেন ওর রুমে নিয়ে গেল তোমায়? কি চলছে এসব ঘরে? একবার মা ডেনে নিয়ে যায়, অন্যবার সানিয়া। কি চলছে বলবে একটু? এত উত্তেজিত হচ্ছেন কেন আপনি? মেয়েদের কত পার্সোনাল কথা থাকে, সব কি বলা যায় পুরুষদের? ঘুমান এখন, আমারও বেশ ঘুম পাচ্ছে। এটা বলেই আদিবা শুইয়ে চোখ বন্ধ করে ফেলে দ্রুত। নয়তো যে আহান সব কথা বের করে ফেলবে তার পেট থেকে। আহান সব জানলে অনেক সমস্যা হয়ে যাবে এই ঘরে। আদিবা চায় না তার বিয়ের 1 মাস না গড়াতেই এসব ঝামেলায় পড়ুক আহান। আদিবার এমন অস্পষ্ট কথায় খুব বেশি রাগ হচ্ছে আহানের, তবুও সে চুপচাপ শুয়ে পড়ে। কারণ সে জানে আদিবার সাথে কথা বলে কোনো লাভ নাই এখন। আদিবা সহজে কোনো কথায় বলে না স্পষ্টভাবে, যা আহান প্রথম থেকেই জানে। সানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলকনি দিয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টি আসলেই সানিয়া পুরনো স্মৃতিতে মেতে উঠে খুব করে, কিন্তু তার সাথে নিয়ে আসে একরাশ হতাশা।
4 বছর আগেই সানিয়ার জীবন সুন্দর ছিল, এটা ভেবেই বেশ আফসোস করে সানিয়া। এই বৃষ্টি মুখর দিনেই সানিয়ার দেখা হয়েছিল মিনহাজ নামের এক ছেলের সাথে। ধীরে ধীরে বন্ধুত্বও হয়েছিল তাদের, কিন্তু সম্পর্কটা বন্ধুত্ব থেকে হারিয়ে গিয়েছিল। যদিও জনের প্রতি ফুটবল ছিল, কিন্তু কেউ কারো কাছে সেটা প্রকাশ করার সুযোগ পায়নি। ভালোবাসা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু কারো সামনে কেউ সেটা প্রকাশ করতে পারেনি। তার আগেই খালেদা খাতুন ইমোশনাল ব্ল্যাকমেইল করে সাইমনের সাথে বিয়ে দিয়ে দেয় সানিয়াকে। সানিয়াকে এই বিয়েতে রাজি করতে 1 বছর সময় লেগেছে খালেদা খাতুনের। খালেদা খাতুন বলেছিলেন সানিয়া এই বিয়ে না করলে উনি নিজেকে শেষ করে ফেলবেন, কিন্তু সানিয়া এখনো জানতে পারেনি যে তার মা এটা শুধুমাত্র অভিনয় করেছিলেন। সানিয়া মিনহাজের কথা ভেবে নিজে নিজে মিষ্টি হাসে। ইদানিং মনে হয় মিনহাজ শুধুই তার কল্পনা, কখনো বাস্তব হতে পারবে না মিনহাজ আর তার জীবনে। 4 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি আর মিনহাজের সাথে, তবুও মনের কোনো এক কোণে রয়ে গেছে মিনহাজ নামটি। ভালোবাসা হয়তো এমনই, যুগ যুগ ধরে যোগাযোগ না হলেও বিন্দু পরিমাণ ভালোবাসা কমে না হৃৎপিণ্ড থেকে। ভালোবাসার অনুভূতিটাই অদ্ভুত রকমের। ভালোবাসার মানুষ জীবন জোরে থাকুক বা না থাকুক, ভালোবাসা থেকেই যায়। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে সানিয়া কেঁপে ওঠে। ভাবনার মাঝে হঠাৎ এমন শব্দ একদমই পছন্দ না সানিয়ার। সানিয়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্ত হয়। সাইমন কল করেছে। এই মানুষটাকে যতই ইগনোর করছে ততই যেন মানুষটা ওকে নিজের সাথে জড়িয়ে রাখতে চাইছে। কল রিসিভ করেই সানিয়া বলে, কেন কল দিয়েছেন? এখন কি ঘুমাতেও দিবেন না নাকি? রেগে যাও কেন সবসময়? বিয়ের 4 বছরেও তুমি স্বামী মানতে পারোনি আমায়, তবুও সব মেনে নিয়েছি, কিন্তু আর নয়, এবার ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই আমি। সানিয়া অবাক হয়, কিছুটা নরম কণ্ঠে বলে, মানে কেমন সিদ্ধান্ত? দেখো সানিয়া, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি কোনো কথা অস্পষ্ট রাখতে পারি না, তাই সরাসরিই বলছি আমার বাচ্চা লাগবে। তুমি আমায় বাচ্চা দিলে দিবে, নয়তো ডিভোর্স। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম তোমায়। সঠিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিও আমায়। তুমি ডিভোর্স দিবে বললে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, যাব না ওই বাড়িতে আর কখনো। আর যদি বাচ্চা নিতে চাও তবে আলহামদুলিল্লাহ, নতুন করে সংসার শুরু করব আমরা। কথাটা বলেই কল কেটে দেয় সাইমন। রোবটের মতো শক্ত হয়ে কানে ফোন ধরে দাঁড়িয়ে থাকে সানিয়া। হঠাৎ করে কি হয়ে গেল মানুষটার? কেন এমন ভাবে কথা বলছে ও? এসব ভাবতে একদম ভালো লাগছে না সানিয়ার। নিজের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে সানিয়ার গাল বেয়ে। 4টা বছর পবিত্র বন্ধনে আবদ্ধ ছিল যে মানুষটার সাথে, সেই মানুষের এমন আচরণ সহ্য করতে পারছে না সে। বিয়ের 4 বছরে কখনো সাইমন জোর করে ওকে টাচ করেনি, যদিও ওর সম্পূর্ণ অধিকার ছিল, আর সেই মানুষ কিনা সরাসরি ডিভোর্সে চলে গেল। সানিয়া ডিভোর্সের কথা ভাবতেই খালেদা খাতুনের চেহারা ভেসে উঠে ওর চোখে বারে বারে। সিদ্ধান্ত নিবে ভাবতে থাকে আর চোখের জল ফেলতে থাকে সানিয়া। আর অন্যদিকে সাইমন বসে বসে একটানা সিগারেট খেয়েই যাচ্ছে। খালেদা খাতুনের কথাতেই সে সানিয়াকে এসব বলতে বাধ্য হয়েছে। সাইমন জানে খালেদা খাতুন সানিয়াকে কখনোই ডিভোর্সের মতো ভুল সিদ্ধান্ত নিতে দিবে না। কিন্তু সাইমনের মনের কোণায় এখনো আদিবার স্মৃতি রয়ে গেছে কিছুটা। সাইমনের কেন জানি আজ একটু বেশিই কষ্ট হচ্ছে। নিজের সন্তানকে চোখের সামনে পেয়েও কোলে তুলে নিতে না পারা, আদর করতে না পারা, ছুঁয়ে দেখতে না পারা যে কতটা কষ্টের, তা একমাত্র সেই মানুষটাই বুঝে যার সাথে এসব ঘটে। সকালের নামাজ পড়ে আদিবা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবারও শুয়ে পড়েছিল। আহানের চোখ লেগে এসেছে নামাজের পর। হঠাৎ সকাল 7টার দিকে ড্রয়িংরুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে আদিবার কর্ণকুহরে। আদিবা উঠে বসে শোয়া থেকে
কান লাগিয়ে শুনতে থাকে কি হচ্ছে ড্রয়িং রুমে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না সে। পরে কোনো পথ না পেয়ে আহানকে ডেকে বলে, শুনুন একটু দেখে আসুন না, উঠে ড্রয়িং রুমে কিসের চেঁচামেচি হচ্ছে এসব? মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। আহান উঠে বসে ভালো করে খেয়াল করে দেখে আদিবার কথায় সত্য। ঘরে ঝামেলা হচ্ছে কিছু একটা নিয়ে। আহান দ্রুত বিছানা ছেড়ে উঠে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। আদিবাও পেছন পেছন যায় আহানের। মুহূর্তে নীরব হয়ে গেল পরিবেশ আহানকে দেখে। থমথমে পরিবেশে আহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার মায়ের দিকে। আফজাল খান অনেক বুঝানোর চেষ্টা করছে তার লাকে যে আহান ভালোবেসে বিয়ে করেছে, এতে তাদের কারো কোনো অন্ত্র নেই, কিন্তু কিছুতেই মানতে রাজি নয় এই কথা মামুন সাহেব আর আফিয়া। আফিয়া তার বাবা মামুন সাহেবের চেয়েও বেশি উত্তেজিত হয়েছিল এতক্ষণ, কিন্তু আহানকে দেখেই চুপ হয়ে যায় সবাই। খালেদা খাতুন আজ কিছু বলছে না, শুধু দেখছে চুপ হয়ে। আফজাল খানের সামনে একদম অন্যরকম একজন ভদ্র মহিলা খালেদা খাতুন, তাই নীরবতা পালন করছেন এই মুহূর্তে, যাকে বলে গাছের মাথায় আগুন লাগিয়ে গোড়ায় পানি ঢালা। খালেদা খাতুন চুপচাপ থাকলেও মুখে খুচরো হাসি, যা কারো নজরে পড়ার মতো নয়। আহান সিঁড়ি বেয়ে নামতেই আফিয়া ছুটে আসে ওকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু আহান তার আগেই সরে গেল নির্দিষ্ট জায়গা থেকে। আফিয়ার গা জ্বলে যাচ্ছে রাগে। চোখ মুখ ভীষণ হয়ে আছে আফিয়ার। আহান মামুন সাহেবের সামনে গিয়ে বলে, মামা আপনার কোনো অধিকার নেই আমার আব্বুর সাথে এভাবে কথা বলার। আপনার যা বলার আপনার বোনের সাথে বলুন। আমার বাবা মোটেও আপনার বোনের মতো নয়। আমাদের তে লোভ লালসার স্থান নেই। ভুলে যেও না আহান, আমার বোন তোমার মা। উচ্চস্বরে বলেন মামুন সাহেব। আপনি ভুলে যাবেন না আমার বাবা আপনার বোনের স্বামী। বিয়ে আমি করেছি, তাই যা বলার আপনি আমাকে বলুন। আমার বাবাকে অপমান করলে, আমার বাবাকে কষ্ট দিলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এবার খালেদা খাতুনের মুখটা মলিন হয়ে যায়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দোতলা থেকে সব দেখছে আদিবা। সানিয়াও এসে দাঁড়ায় আদিবার পাশে। আফিয়া সানিয়ার মামাতো বোন হলেও আফিয়াকে মোটেও সহ্য করতে পারে না সানিয়া। এদের প্রত্যেকের মাঝেই অহংকার আর লোভ ভরপুর, যা সানিয়া আর আহান মোটেও পছন্দ করে না। লোভ কখনো সুখ বয়ে আনতে পারে না। লোভ মানুষকে ধ্বংস করে, যা খালেদা খাতুন এখনো বুঝে উঠতে পারছে না। এবার আফিয়া বলে উঠে, আর আমার পাপ্পাকে কেউ অপমান করলে তার প্রতিশোধ আমি সুদে আসলে ফেরত দিতে জানি আহান। আর কি বা জানিস? লোভ, অহংকার, প্রতিশোধ, টাকার গরম, এসব ছাড়া আর কিছুই বুঝিস না তোরা। কোন পাপ করেছিল কে জানে আমার আব্বু, যার জন্য তোদের অহংকারী পরিবারের সঙ্গে সম্পর্ক করতে হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে কথাটি সানিয়া। এবার আফিয়ার রাগ দ্বিগুণ হয়ে গেল। সহ্য করতে পারছে না আফিয়া, তাই সে দৌড়ে গেল সানিয়াকে দিতে, তখনই ওর হাত ধরে ফেলে আহান। আর বলে, আমার বোনের গায়ে আঁচড় লাগলেও এই বাসা থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? কত হাজারবার বলেছি আমি তোকে পছন্দ করি না। আর যাকে আমি পছন্দই করি না তাকে বিয়ে করার প্রশ্নই উঠে না আমার। তুই আমাকে পছন্দ করিস এটা তোর ব্যক্তিগত ব্যাপার, আর আমি আদিবাকে ভালোবাসি এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। তাই দূরে থাকবি আমার থেকে সবসময়। সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি আহান। আমি জানি না কেন তোমরা আমাকে অপছন্দ করো, কিন্তু এতটুকু জানি আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আমি। প্লিজ এভাবে কষ্ট দিও না আমায়, বেঁচে থেকেও রে যাব আমি। রাগে ফুঁসতে ফুঁসতে বলে কথাগুলো আফিয়া। সানিয়া আবারও বলে উঠে, বাহ বাহ, কত সুন্দর মিথ্যা বাণী। তুই যদি সত্যিই মন থেকে আহান ভাইকে ভালোবাসতি, তবে এই কথাগুলো কর্কশ কণ্ঠে নয়, বরং খুব নরম কণ্ঠে আদুরে সুরে বলতি।
আর যেটা বলেছিস কেন তোকে আমরা পছন্দ করি না, এটা হলো একদম সহজ প্রশ্ন যার উত্তরও একদমই সহজ। উত্তর হলো তুই ছোট থেকেই অহংকারী, লোভী আর একটা বাজে স্বভাবের মেয়ে, যা আমাদের পছন্দ না মোটেও। টাকার গরমে যে মেয়ে পরপুরুষকে শরীর দেখিয়ে ছোট ছোট কাপড় পরিধান করে ঘুরতে পারে, লোক সমাজে কোনো ধার্মিক মানুষই তাকে পছন্দ করবে না। তুই চুপ কর বন্ধা মেয়ে একটা। বিয়ের 4 বছরেও এখনো সন্তান জন্ম দিতে পারিসনি, আবার আমাকে কথা শোনাতে আসিস কোন মুখে? আর সন্তান হবেই বা কি করে? তোর স্বামী তো 2 দিনও তোর সাথে থাকে না, আসে আবার 2 দিন পর চলে যায় বিদেশে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য। আফিয়ার কথা বলা শেষ হতে না হতেই ওর গালে পড়ে গেল ঠ দুটো থা অপ্প র। থমকে গেল মুহূর্তেই পুরো খান বাড়ি। আদিবা হঠাৎ করে এমন একটা কাজ করবে ভাবতে পারেনি কেউ। আদিবা নিজেও অবাক বেশ নিজের এমন অমানবিক কাণ্ডে। আদিবা অস্পষ্ট মানুষ হলেও আজ স্পষ্টভাবে আফিয়ার মুখের উপর বলে দিল, জন্মের পর থেকে অনেক ধরনের মানুষ দেখলেও আপনার মতো নিচু স্থানের মানুষ খুব কমই দেখেছি আমি। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এমন কথাগুলো বলতে পারলেন কিভাবে? একটুও কি লজ্জা নেই আপনার মধ্যে? আফিয়া আদিবাকে চিনতে না পেরে ওকে মা র জন্য এগিয়ে যেতেই সামনে আহান দাঁড়িয়ে যায় আর বলে, আদিবা আমার স্ত্রী। আমার মনে হয়েছে আমার জন্য ওর চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না, তাই আমি ওকে বিয়ে করেছি। এই ঘরে এসব বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। অনেক লম্বা জার্নি করে এসেছিস, যা বিশ্রাম নে। এটা বলেই আহান এক হাতে সানিয়ার হাত আর অন্য হাতে আদিবার হাত ধরে উপরে চলে যায়। আফজাল খান চলে যান মর্নিং ওয়ার্কে। খালেদা খাতুন, মামুন সাহেব আর আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে রাগে। খালেদা খাতুন এসে আফিয়ার কাঁধে হাত রাখলেই ফুফিকে জড়িয়ে ধরে কান্না জোরে দেয় আফিয়া আর বলে, ফুফি তুমি কিছু বলনি কেন? ওরা আমায় এত অপমান করে গেল, আর ওই 2 টাকার মেয়ে তো হাতও তুলে গেল আমার উপর। আহানকে ছাড়া বাঁচব না ফুফি আমি। কিছু করো তুমি। কি করব বল? তোর ফুফার সামনে কথা বলার সাহস পাই না আমি। তুই তো জানিস তোর ফুফা কেমন। তুই চিন্তা করিস না মা, আমি থাকতে তোর আহান কিছুতেই অন্য কারো হতে পারবে না। কি বলছিস তুই? তোর ছেলে তো হয়েই গেছে অন্য কারো। এখন আর কিছুই করার নেই আমাদের। আমরা এখনই চলে যাব আবার ঢাকা। মামুন সাহেবের কথা শুনে আফিয়া বলে, ফুফি আমি এখান থেকে কোথাও যাব না। পাপ্পাকে বুঝাও তুমি। তারপর ভেতরের দিকে নিয়ে যায় খালেদা খাতুন তাদের দুজনকে। উপরে উঠে আহান সানিয়াকে বলে নিজের রুমে যেতে। তারপর আদিবাকে নিয়ে নিজেদের রুমে প্রবেশ করল আহান। আদিবা চুপসে গিয়েছে একদম। এই প্রথম সে আহানের চোখে আগুন দেখেছে। এতদিনের পরিচয়, এর আগে আর কখনো এত রাগতে দেখেনি আহানকে আদিবা। রাগ যেহেতু তীব্র, এর কারণও হয়তো খুব প্রচণ্ড। আদিবা চুপচাপ বিছানায় গিয়ে বসে সিয়ার চুলে বিলি কাটতে থাকে। আদিবার খুব খারাপ লাগছে এভাবে আফিয়ার গায়ে হাত তুলে, কিন্তু ওই সময় কিছুই মাথায় ছিল না ওর। সানিয়াকে এত বাজে কথা বলায় আদিবার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল, যদিও আদিবা সানিয়াকে কম পছন্দ করে ওর অতীত নষ্ট করার দায়। আদৌ কি সানিয়ার কোনো হাত ছিল? জানে না আদিবা, তবুও কষ্ট হয় সেসব কথা ভাবলে। আহান চোখ বুজে শুয়ে আছে সিয়ার পাশে। আদিবা কিছুটা নড়েচড়ে বসে একটা লম্বা শ্বাস টানে, তারপর আহানকে উদ্দেশ্য করে বলে, আফিয়ার কাহিনীটা কি ঠিক বুঝলাম না আমি। একটু ক্লিয়ার করবেন সব? বন্ধ চোখেই আহান বলে, এখন বাদ দাও, ভালো লাগছে না কিছু। বাদ দেওয়া যাবে না। জানতে চাই আমি। বলুন। আচ্ছা শুনো। আফিফা আমার বড় মামার মেয়ে। ও ছোট থেকেই আমাকে পছন্দ করে, এটা আমি বিশ্বাস করি না, কারণ ওর মুখে মাত্র এই 3 বছর থেকে আমি ভালোবাসি শব্দটা শুনতেছি।
কিন্তু ছোটবেলা থেকেই আম্মুর মুখে শুনতেছি আফিয়াকে উনি আমার বউ করে এই ঘরে আনবেন। আর আমি জানি আফিয়ার মনে আমার জন্য যত অনুভূতি আছে সব আমার আম্মু জন্ম দিয়েছেন। আম্মু যেমন আমার কান ভরেছেন তেমন ওরা সাথেও করেছেন, আর এই কারণেই হয়তো একটু একটু করে আমাকে ভালোবেসে ফেলেছে, যদিও আমি জানি না ওর ভালোবাসায় সত্যতা কতটুকু আছে। তবে এইটুকু জানি ও যখন চলে এসেছে এখন আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। আফিয়া একটু বেশি অহংকারী, যার কারণে আমি আর সানিয়া ওকে তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু আজ যাহা অঙ্গা মা করেছে সকাল সকালের পর তো ওকে চোখের সামনেও সহ্য হবে না আর। সাহস কি করে হয় ওই মেয়ের আমার বোনকে বন্ধা বলে। আদিবা চুপ হয়ে আছে। আহান বলে, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আদিবা চলে যায় ফ্রেশ হতে। আহান চিন্তায় পড়ে যায়। আফিয়া আদিবার ক্ষতি করতে পারে, কি করবে বুঝতেছে না আহান। সানিয়া রাগে ফুঁসতে ফুঁসতে কল দেয় সাইমনকে। সাইমন কল রিসিভ করতেই সানিয়া ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, আমি মা হতে রাজি আছি। আগামী 1 মাসের মধ্যেই আমি বাচ্চা নিতে চাই। এটা বলেই কল কেটে দেয় সানিয়া। অবাক হয়ে এখনো ফোন কানে ধরে রেখেছে সাইমন। সানিয়া এত সহজে বাচ্চা নিতে রাজি হবে ভাবেনি সাইমন। এ যেন মেঘ না চাইতেন বৃষ্টি, ভাবছে সাইমন। অন্যদিকে গলা ছেড়ে দিয়ে কাঁদছে সানিয়া। আফিয়ার বলা বন্ধা কথাটা বারংবার ওর কানে বাজছে। আফিয়া যে এতটা নোংরা জানা ছিল না সানিয়ার। আজ খুব খুব বেশি কষ্ট হচ্ছে সানিয়ার খালেদা খাতুনের কথা ভেবে। তার মেয়েকে তার সামনেই কেউ বন্ধা বলেছে, অথচ উনি চুপ ছিলেন, চিল ছিলেন একদম। এটা কিভাবে সম্ভব? সানিয়ার মাঝে মাঝে সন্দেহ হয় ও কি আসলেই খালেদা খাতুনের মেয়ে। এটা নিয়ে সানিয়া ভেবেছিল সে আজ ডিভোর্সের কথা বলবে সাইমনকে, কিন্তু হয়ে গেল সব উল্টা। নিজের ভাগ্যের উপর রাগ হচ্ছে খুব সানিয়ার। শাক্কোক্ত লাগছে চারপাশ সানিয়ার। অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসছে মনে। সকালের নাস্তা খাওয়ার পর সানিয়া নিজের রুমে বসে ছিল, অপেক্ষায় ছিল সাইমনের। সাইমন ফোন করে জানিয়েছে সে অফিসের কাজ শেষ করে ফিরবে বিকালের দিকে। সানিয়ার স্পন্দন যেন বেড়ে চলেছে যত সময় গড়াচ্ছে। সানিয়া এখনো ভাবতেছে সঠিক সিদ্ধান্ত নিল তো সে, নাকি আফিয়ার উপর রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। রাগ সবসময় বিপদের মুখে ঠেলে দেয় আমাদের। রাগ খুব খারাপ জিনিস। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। কি করবে এখন সানিয়া বুঝতে পারছে না। এইদিকে সাইমনকে বলে দিয়েছে সে বাচ্চা নিতে রাজি। সবকিছু অসহ্য লাগছে সানিয়ার কাছে। মিনহাজের কথা মনে পড়তেছে, কিন্তু মিনহাজ তো ওর জীবনের টুকরো অংশ মাত্র। মিনহাজের সাথে কোনো যোগাযোগ নেই বিয়ের পর থেকে। কোথায় আছে মিনহাজ তাও জানা নেয় সানিয়ার। প্রচণ্ড কষ্ট হচ্ছে সানিয়ার। মনে মনে দোয়া করতেছে আল্লাহর কাছে সাইমন যাতে আজ না আসে। আফিয়া নিজের রুমে বসে বসে কিছু একটা ভাবছে। আহান চলে গেছে অফিসে। আদিবা ঘরে একা। এই সুযোগ হাতছাড়া করতে চায় না আফিয়া। আফিয়া পরিকল্পনা করছে কিভাবে আদিবাকে আহানের জীবন থেকে সরানো যায়। তখনই আফিয়ার রুমে প্রবেশ করে খালেদা খাতুন। খালেদা খাতুনকে দেখে মুখটা মলিন করে ফেলে আফিয়া। আফিয়া এই মুহূর্তে খালেদা খাতুনের সামনে নিজেকে খুব অসহায় ভাবে উপস্থিত করতে চাই, যাতে উনি আদিবাকে বের করে দেয় বাসা থেকে, কিন্তু আফিয়ার অজানা খালেদা খাতুনের হাতে কিছুই নেই এখন, কারণ আদিবাকে আফজাল খান পছন্দ করেন খুব। আফিয়া মুখটা মলিন করেই খালেদা খাতুনের পানে চেয়ে বলে, ফুফি খুব কষ্ট হচ্ছে আমার। আমি কিছুতেই ওই আদিবাকে সহ্য করতে পারছি না। খালেদা খাতুন বলেন, চিন্তা করিস না মা, আমি থাকতে তোর জায়গা কেউ দখল করতে পারবে না।
খালেদা খাতুন কথাটি বলে না থামতেই পেছন থেকে আদিবা বলে উঠে, আমি কারো জায়গা দখল করিনি মা। আমি নিজেও আসিনি। আমাকে নিয়ে আসা হয়েছে। আমি আমার জায়গায় আছি, এটা কেউ মানতে না পারুক বা আমাকে কেউ সহ্য করতে না পারলে তাতে আমার কিছু যায় আসে না। সিয়ার বন্ধু আমাকে ভালোবেসে আর এটাই আমার শক্তি। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? তোকে তো আজকেই খুব করব আমি। তুই সব কেড়ে নিয়েছিস আমার। খুব উত্তেজিত হয়ে কথাগুলো বলে আফিয়া ছুটে যায় আদিবার কাছে। আদিবাকে স্পর্শ করার আগেই আদিবা থা অপ্প লাগিয়ে দেয় আফিয়ার বাম গালে। আর ঝাঝালো কণ্ঠে বলে উঠে, একদম কাছে আসবে না জো, লেপু রেছাই হয়ে যাবে। মোটেও আমাকে পানি ভেবে ভুল করবে না। না, আমিও অগ্নি, বুঝতে পেরেছ? কথায় কথায় যেভাবে মানুষের গায়ে হাত তুলতে এগিয়ে যাও, এতে বুঝাই যায় কেমন তোমার পরিবার আর কেমন তোমার শিক্ষা, সাথে আচরণ তো আছেই। একটা মেয়ে লজ্জা করছে না অন্যের সংসার অঙ্গতে আসছ? সাবধান করে যাচ্ছি তোমায়, আমার সংসারে নজর দিবে না, ফল কিন্তু ভালো হবে না। আফিয়া গালে হাত দিয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আদিবা কথাগুলো বলে চলে যেতে নিলেই খালেদা খাতুন বলে উঠে, ডিভোর্সি মেয়ের মুখে পরিবার, শিক্ষা আর আচরণের কথা মানায় না। তোমার নিজেরই যদি শিক্ষা ভালো হতো তাহলে ডিভোর্স হলো কেন তোমার? আদিবা এবার আর চুপ থাকল না। এদের সাথে অস্পষ্ট থাকা চলবে না, নয়তো আবারও সংসার অঙ্গা মতো অন্ত্র না সহ্য করতে হবে ওকে। আদিবা দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, আমার আগের সংসার কার দ্বারা অঙ্গে ছে এবং কে নিজের স্বার্থের জন্য যন্ত্র করেছে সব কিন্তু আপনি আর আমি জানি খুব ভালো করেই। দয়া করে আমার মুখ খুলবেন না সবার সামনে, নয়তো পরে নিজের সংসার নিয়েও টানাটানি করতে হবে আপনাকে। এই মেয়ে, কি বলছিস তুই এসব আমার ফুফিকে? ফুফি, তুমি কিছু বলছো না কেন? এই মেয়ে আজেবাজে কথা বলছে তোমায় এত। মেজাজ দেখিয়ে বলে উঠে আফিয়া। থমথমে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আনমনা হয়ে খালেদা খাতুন। ভাবছে খালেদা খাতুন, কি বলছে এই মেয়ে এসব? কপাল ঘামছে, হাত পা কাঁপছে। আদিবা আফিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রহস্যময়ী হাসি দিয়ে বলে, কি বলবে তোমার ফুফিয়ার? ফেঁসে গেছো তোমরা নিজের পাতানো জালে। দেখো কেমন করে কাঁপছে তোমার ফুফি। এটা বলেই আদিবা সেই স্থানটা করে ধপাস করে বসে পড়ে খালেদা খাতুন। সাইমনের কানে সব গেলে উনার খুব বড় ক্ষতি হয়ে যাবে, সানিয়া শেষ হয়ে যাবে মুহূর্তে, এসব ভেবেই থরথর করে কাঁপছে শরীর। আফিয়া কিছু বুঝতে পারছে না। খালেদা খাতুন বিড়বিড় করে বলে উঠে, না, আমার এতদিনের লুকানো সত্য এভাবে প্রকাশ পেতে পারে না। আমি এটা কিছুতেই হতে দিব না। ফুফি, কি বিড়বিড় করছো এসব তুমি? আফিয়ার কথায় লাফিয়ে উঠে খালেদা খাতুন। কাপা কাপা কণ্ঠে খালেদা খাতুন আফিয়াকে বলে, তুই চলে জামা এখান থেকে। আ আ আমি কথা দিচ্ছি, আদিবাকে আমি তোর রাস্তা থেকে সরাবো। শুধু তুই এখন চলে যা এখান থেকে প্লিজ। খালেদা খাতুনের এমন অনুরোধ কিছুতেই রাখতে পারবে না বলে দিল মুখের উপর আফিয়া। খালেদা খাতুন বুঝে গেছে আফিয়াকে আটকানো উনার পক্ষে সম্ভব না। যেমন ফুফি তেমন ভাতিজি, কোক্ত মতোই হয়েছে। যতক্ষণ না চাওয়ার জিনিসটা পাবে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাবে। খালেদা খাতুন আফিয়াকে আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। সিয়া বেকনিতে বসে বসে খেলছে। আদিবা মেয়ের খেলা দেখছে বসে বসে আর উপভোগ করছে মৃদু বাতাস। আহান অনেক রকমের খেলনা এনেছে সিয়ার জন্য, সেসব দিয়েই খেলছে সিয়া। আদিবা ডুব দেয় একটু আগে ঘটে যাওয়া বিষয়গুলোর ভাবনায়। আদিবা শুধুমাত্র খালেদা খাতুনের হাবভাব বোঝার জন্যই কথাটা বলেছে, কিন্তু সে মোটেও জানত না সত্যি সত্যিই খালেদা খাতুন এভাবে রিয়েক্ট করবে।
খালেদা খাতুনের শরীরের ঘাম আর কাঁপুনি দেখে আদিবা বুঝে নিয়েছে যে ওর জীবনের অতীত জোরে এই মহিলার ছায়া রয়েছে। কিন্তু বুঝতে পারছে না আদিবা কিভাবে সব সত্যি সবার সামনে প্রমাণ করবে সে। খালেদা খাতুন মহিলাটা বড্ড রহস্যময়ী, সহজে কিছুই প্রমাণ করা যাবে না। আদিবা মনে মনে ভাবে যেভাবেই হোক শুকনো পাতার বৃষ্টি ওকে এই বসন্তেই ঝরাতে হবে। সিয়া খেলা করতে করতে হঠাৎ কান্না করে দেয়। সিয়ার কান্নায় ধ্যান ভাঙে আদিবার। আদিবা দ্রুত কোলে তুলে নেয় সিয়াকে। আদিবা কান্নার কারণ জিজ্ঞেস করতেই সিয়া ফ্যাক ফ্যাক করে কাঁদতে কাঁদতে বলে, আমার পুতুল পড়ে গেছে নিচে। বেলকনি দিয়ে পুতুল পড়ে গেছে নিচে। এটার জন্যই এভাবে কান্না করছে সিয়া। আদিবা হেসে ফেলে মেয়ের এমন মায়াবী কান্না দেখে। আদিবার হাসি দেখে সিয়ার বেশ অভিমান হয়, তাই সিয়া ছোট ছোট চোখ করে মুখ ফুলিয়ে বলে, মাম্মাম তুমি খুব পচা। ঠোঁট উল্টিয়ে আদিবা বলে, কেন আম্মু? মাম্মাম কি ফেলেছি তোমার পুতুল? তাহলে তুমি হাসছো কেন? সিয়াকে বুকে জড়িয়ে খুব আদুরে কণ্ঠে আদিবা বলে, আমি হাসছি কারণ তোমার পুতুল পড়ে না গেলে কি আমার পুতুল আমার কোলে আসত? আদিবার কথা শুনে ফিক করে হেসে ফেলে সিয়া। সন্ধ্যায় আহান নিজের রুমে প্রবেশ করতেই দেখে সিয়া ঘুমে বিভোর আর তার পাশেই বসে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়তেছে আদিবা। আহান যে এসেছে সেই দিকে কোনো লক্ষ্য নেই আদিবার। আহান হালকা কেশে বলে উঠে, কেউ কি অপেক্ষা বই পড়তে পড়তে কারো জন্য অপেক্ষা করছে? আহানের কণ্ঠ শুনে চমকে উঠে হঠাৎ করে আদিবা। আহান হাসতে হাসতে এসে আদিবার পাশে বসে। আদিবা হাতের বইটা রেখে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আহানের দিকে এগিয়ে দেয় মুচকি হাসির সাথে। আহান ঢকঢক করে পানি খেয়ে বলে, জানো আজ সকালে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি এই ঘরে একা রেখে চলে গিয়েছি অফিসে। আর সারাদিন তোমার জন্য আমার একটুও চিন্তা হয়নি, কারণ কি জানো? খুব নরম কণ্ঠে আদিবা বলে, কেন? কারণ আমি জানি আমার বউটা খুব শক্ত ধাঁচের। অল্প আছড়ে তার কিছুই হবে না। আর আফিয়া একটু চঞ্চল আর অহংকারী, যে দিবে হলেও ওর বুদ্ধি কম। মাথা মোটা একটা মেয়ে। আদিবা মুচকি হাসে। তৃষ্ণার্থভাবে দেখছে আদিবার হাসি আহান। আদিবা বিছানার এক কোণে হেলান দিয়ে বসা ছিল। আহান পা সোজা করে হুট করে আদিবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আদিবা কিছু বলে না, নরম হাতে আহানের চুল টেনে টেনে দিচ্ছে আর লজ্জায় কুটি কুটি হচ্ছে। বেশ আরাম পাচ্ছে আহান। সারাদিনের ক্লান্তি শেষে এমন একটা প্রিয় মানুষের ছোঁয়া বড্ড বেশি প্রয়োজন হয় মানুষের। ভালো না বাসলে কেউ বুঝতেই পারবে না এই অনুভূতিগুলো। ভালোবাসা সত্যি নিদারুণ। আহান নেশালো কণ্ঠে বলে উঠে, খুব বেশি তৃষ্ণা পেয়েছে গো। বোকা কণ্ঠে আদিবা বলে, এমা এখনই তো এক গ্লাস পানি ঢকঢক করেই খেলেন, তবুও বুঝি তৃষ্ণা মিটল না। আরেক গ্লাস দিব কি পানি, নাকি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিব? বাহিরে গরম বেশি তো, তাই হয়তো এত বেশি খারাপ লাগছে আপনার। হুসস বেশি কথা বলো। এমনিতেই তো কাজের কথা জিজ্ঞেস করলে অস্পষ্ট বাদী হয়ে যাওয়া, আর এখন বুঝেও না বোঝার মতো হয়ে বকবক করে যাচ্ছ। কি করলাম আবার আমি? আপনিই তো বললেন তৃষ্ণা পেয়েছে। ঘুম পেয়েছে তৃষ্ণা। কিন্তু এই তৃষ্ণা মনের তৃষ্ণা। যে তৃষ্ণা তুমি ছাড়া পৃথিবীর আর কোনো কেউ পারবে না মিটাতে। আদিবা চুপ হয়ে যায় একেবারে। আহানের মতিগতি ঠিক লাগছে না দেখে আদিবা ইশারা দিয়ে সিয়াকে দেখিয়ে দেয়। আহান বলে, আমার মেয়ে আমার মতোই, ঘুমালে কোনো হুঁশ থাকে না, আর না ডাকা অবধি ঘুম থেকে উঠেও না। এটা বলেই আহান আদিবার দিকে তাকায় অন্যরকম দৃষ্টিতে। রাতের খাবার খেতে বসলে সবাই সেখানে আফিয়া আসে না। খালেদা খাতুন কয়েকবার ডাকলেও আসে না আফিয়া। এতে খালেদা খাতুন আর মামুন সাহেব ছাড়া আর কারো কোনো মাথা ব্যথা নেই। মামুন সাহেব কাজের মেয়েটাকে ওদের জন্য আফিয়ার রুমে খাবার পাঠাতে বলে চলে যায় সেখান থেকে।
মামুন সাহেবের বেশ অপমানবোধ হচ্ছে। প্রথমে একটু রাগারাগি করলেও এখন মামুন সাহেব ঠান্ডা হয়েছে কিছুটা, তবে আফিয়াকে ঠান্ডা করা যাচ্ছে না। সানিয়া খাবার মুখে দিতে যাবে তখনই আহান সাইমনের কথা জানতে চাই ওর কাছে। 2 দিন ধরে বাসায় ফিরেনি সাইমন। সাইমনের নাম নিতেই ফ্যাকাশে হয়ে যায় আদিবার মুখটা। কেউ লক্ষ্য না করলেও খালেদা খাতুন লক্ষ্য করে বিষয়টা। খালেদা খাতুন কল করে আসার জন্য বলেছিল, সাইমনও আসবে বলে কথা দিয়েছিল, কিন্তু আসছে না কেন বুঝতে পারছে না খালেদা খাতুন। খালেদা খাতুন সাইমনকে বলে দিয়েছিল আদিবা সবাইকে সবটা বলে দেওয়ার হুমকি দিয়েছে, সেটা যদিও সম্পূর্ণ বিষয়টা সাইমনের অজানা। সাইমন আসেনি দেখে বেশ খুশি হয় সানিয়া, কিন্তু তা প্রকাশ করে না কারো সামনে। সানিয়া আবারও নিজের মতামত চেঞ্জ করে ফেলে। কোনো এক অজানা কারণে সানিয়া সহ্য করতে পারে না সাইমনকে। সানিয়া নিজেও বুঝতে পারে না কেন সে সাইমনকে সহ্য করতে পারছে না, হয়তো মিনহাজকে পছন্দ করে বলে। সিয়া হঠাৎ করে সবার সামনেই আহানের সাথে বায়না ধরে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তখন কেউ কিছু বলার আগেই সানিয়া বলে উঠে, তবে কাল দুপুরের খাবার আমরা বাহিরে খেয়ে আসি, আর এতে সবার মাইন্ড ফ্রেশও হয়ে যাবে, সিয়ারও ঘোরাঘুরি হয়ে যাবে। আমাদের বাসার পাশেই একটা নতুন রেস্তোরাঁ খোলা হয়েছে। কি বলেন ভাবি? আদিবা জোর করে মুখে হাসির রেখা টেনে হ্যাঁ সূচক মাথা দোলায়। খাবার খাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল আর সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছিল, তখনই সানিয়ার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। সানিয়া প্রথমবার রিং বাজতে কল রিসিভ করেনি। পরে আবারও কল আসলে আহান বলে রিসিভ করে দেখতে কে কল দিল। সানিয়া কল রিসিভ করতেই একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো ওর কর্ণকুহরে। চোখ বন্ধ করে শুনছে সে অপরদিকের মানুষটার কথা। অপরদিকের মানুষটা হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু সানিয়ার কোনো সাড়াশব্দ সে পাচ্ছে না, তাই কল কেটে আবারও করল। আনমনা হয়ে চোখে জলের কণা নিয়ে বসে রয়েছে সানিয়া। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো সানিয়ার। সানিয়া কল রিসিভ করছে না দেখে ওর হাত থেকে ফোন নিয়ে আহান রিসিভ করে। ফোনের ওপাশ থেকে ভেসে আসে একটা হালকা বয়সী ছেলের কণ্ঠ। আহান কল করার কারণ জিজ্ঞেস করার আগেই অপর পাশের ছেলেটা বলে, আপনাদের পরিবারের একজন সদস্য এন্ড করেছে, আপনারা প্লিজ দ্রুত আসুন বঙ্গবন্ধু হাসপাতালে। আর এই নাম্বারটা উনার মানিব্যাগে পেয়েছি। উনার ফোন লক থাকায় উনার মানিব্যাগ চেক করতে হয়েছে আমাদের। এইটুকু কথা বলেই কল কেটে দেয় ছেলেটা। আহানের আর বুঝতে বাকি রইল না ওদের পরিবারের কে এন্ড করেছে। সাইমন ছাড়া সবাই উপস্থিত আছে বর্তমানে বাসায়। আহান সানিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে পারল না, শুধু বলল হাসপাতালে যেতে হবে ওকে, তৈরি হয়ে আসতে। সবাই অবাক হয়ে দৃষ্টি নিক্ষেপ করে আছে আহানের দিকে। সানিয়া তৈরি হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। অবাক করা বিষয় হলো সানিয়া একবারও জিজ্ঞেস করল না কোথায় যাবে এই রাতে আর কেন। সানিয়া চলে গেলে আহান সবাইকে বলে সাইমনে এন্ড করেছে। এটা শুনতাই যেন ধুক করে উঠে আদিবার বুক। কিছুটা খারাপ লাগা কাজ করছে আদিবার মনে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয়নি, যদিও খালেদা খাতুন বেশ লক্ষ্য রেখেছিল আদিবার দিকে। যতই হোক প্রথম ভালোবাসা ভুলে যাওয়া এতই সহজ না। ভালোবাসার মানুষ প্রচণ্ড রকম খারাপ হলেও ভালোবাসা সুন্দর, নিষ্পাপ। বাড়িতে নিয়ে আসা হয় সাইমনকে। আহান আর সানিয়া গিয়ে সেই ছেলেটাকে পেল না যে কল করে তাদেরকে জানিয়েছিল। ডাক্তারের সাথে কথা বললে উনি বলেন ছেলেটা কল করেই চলে গিয়েছিল, কারণ ছেলেটার মা নাকি অসুস্থ, তাই তাকে দ্রুত বাসায় পৌঁছাতে হবে। ছেলেটার নাম ঠিকানা কিছুই জানা গেল না, আর যে নাম্বার থেকে কল করেছিল ছেলেটা সেটাও হাসপাতালের টেলিফোন থেকে। সানিয়ার একটুও মাথা ব্যথা নেই সাইমনের অসুস্থতা নিয়ে, সানিয়া শুধু ভাবতে থাকে সেই পরিচিত কণ্ঠটার কথা।
সানিয়াকে এমন উদাসীন দেখে সবাই ভেবেছে সাইমনের অসুস্থতার জন্যই হয়তো চিন্তিত, কিন্তু ওর মনে যে ঝড় বয়ে চলেছে সেটা কেউই উপলব্ধি করতে পারছে না। আদিবা কিছুটা লক্ষ্য করলেও সানিয়া বুঝতে দেয় না আদিবাকে। সাইমন বেড রেস্টে আছে। না সাইমনের মাথায় হাতের কনুই আর ডান পায়ে ঘাত পেয়েছে। ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ খেলে আর পর্যাপ্ত সেবা পেলে দ্রুত সুস্থ হয়ে উঠবে সাইমন। আহান বসে বসে অফিসের কিছু কাজ করছিল আর তার পাশে বসে বসে খেলা করছে সিয়া। সিয়া খেলা করা থামিয়ে আহানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে, বন্ধু তুমি তো কাজ করছো, আমার একা একা খেলতে মোটেও ভালো লাগছে না। আহান হাতের কাজ রেখে সিয়াকে কোলে টেনে নিয়ে বলে, আমার বন্ধুর বুঝি বেশি বিরক্ত লাগছে একা একা খেলতে। হ্যাঁ সূচক মাথা দোলায় সিয়া। তারপর আহান ওকে বলে সাইমনের সাথে গিয়ে খেলতে, কিন্তু সিয়া কিছুতেই রাজি হচ্ছে না সাইমনের কাছে যাওয়ার জন্য। আহান অনেকবার জিজ্ঞেস করলে সিয়া বলে দেয় আদিবা যে ওকে বলেছে সাইমনের সাথে না মিশতে। খটকা লাগলো আহানের মনে। কেন এমনটা করলো আদিবা? আহান লক্ষ্য করেছে সাইমন এত বড়ই শীতে এন্ড করে বাসায় ফেরার পরে ওকে এক নজর দেখার জন্য আদিবা যায়নি, এমনকি সিয়াকেও নিয়ে যেতে দেয়নি। আহান বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে আহান সাইমনের কথা তুলতেই আদিবা অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করে বা এড়িয়ে যায় সাইমনের বিষয়। সাইমনও প্রথম দিন জিজ্ঞেস করেছিল শুধু ভাবির কথা আহানকে, এরপর আর কখনো জিজ্ঞেস করেনি। আহানের সন্দেহ হচ্ছে এরা দুজন পূর্ব পরিচিত নয় তো। চা খেয়ে নিন, সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরই মাগরিবের আজান হবে। আদিবার কথায় ধ্যান অঙ্গে আহানের। আহান যে সন্দেহ করছে এটা সে আদিবাকে বুঝতে দিল না। সম্পূর্ণ বিষয় না জেনে এভাবে কাউকে জেরা করা ঠিক নয়। ওর সন্দেহ যদি মিথ্যা প্রমাণ হয় তবে আদিবা ভীষণ কষ্ট পাবে, আর আদিবার ক্ষুদ্র কষ্টের কারণও আহান হতে চায় না। আহান নিজের সাথে নিজেই ওয়াদা করেছে যে সে কখনো আদিবাকে বিন্দু পরিমাণ কষ্ট দিবে না। আদিবার সব কষ্ট মুছে নতুন করে সুখের রাজ্য সাজাবে। সাইমন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আফিয়া সাইমনের রুমে প্রবেশ করতে করতে বলে, সানিয়া কোথায়? কথা আছে ওর সাথে আমার। সাইমনের কেন জানি এই মেয়েকে মোটেও পছন্দ না, তাই সাইমন মুখ গুমরা করেই বলে, জানি না। জানেন না মানে? আপনার বউ কোথায় সেটা তো আপনার জানার কথা তাই না? আমার বউ তো আমিই বুঝে নিব, আপনাকে এত কথা বলতে হবে না। সানিয়া রুমে নেই, আপনি আসতে পারেন এবার। এভাবে আফিয়াকে অপমান করে চলে যেতে বলায় ও বেশ রেগে যায়। রাগান্বিত কণ্ঠে ফুসফুস করে আফিয়া বলে, রাখবেন কিভাবে বউয়ের খোঁজ? বিবাহিত হয়েও বউয়ের ভাইয়ের বউকে মিস করেন, আর সেও তো নাকি ঘৃণা করে আপনাকে। অদ্ভুত তো, কি বলতেছেন এসব আপনি? আমি কেন ভাবিকে মিস করতে যাব আর কে ঘৃণা করে আমায়? কি ভেবেছেন একই ঘরে আছি আর নজর রাখব না ওই নের উপর? নজর রেখেছি বলেই তো জানতে পেরেছি আপনাদের মধ্যে কি চলতেছে সেটা। রহস্যময় একটা হাসি দিয়ে আফিয়া আবারও বলে, আফিয়ার কাছে কিছুই লুকানো সম্ভব না। আফিয়া হলো সিসি ক্যামেরা। এটা বলেই হাতে থাকা ফোন নিয়ে খেলতে খেলতে চলে যায় আফিয়া। চিন্তার ভাঁজ সাইমনের কপালে। সানিয়া এতক্ষণ সিয়ার সাথে বাগানে ফুল গাছের যত্ন নিচ্ছিল। সানিয়া সব ফুল গাছ ঘুরে ঘুরে দেখতেছে আর পরিষ্কার করতেছে। সিয়া ওর সাথে সাথে গুটি গুটি পায়ে হাঁটছে আর ছোট ছোট কণ্ঠে কথা বলছে। সানিয়া একমাত্র এই ছোট্ট পরিটার সাথে দিনের সেরা মুহূর্তগুলো উপভোগ করে। সিয়া যতক্ষণ সময় ওর সাথে থাকে ততক্ষণ সময় খুব ভালো কাটে। মেয়েটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে মানুষকে বশে করার, এটাই ধারণা করে সানিয়া আর মুচকি হাসে।
সাইমন খুব করে চাইলেও আদিবা ওর ধারে কাছেও সিয়াকে ঘেঁষতে দেয় না। যে পুরুষ মেয়ে জন্মের পর মেয়ের চেহারা দেখার ইচ্ছে রাখেনি কখনো, সে পুরুষের কাছে তার মেয়েকে সে দিতে রাজি নয় কিছুতে। সাইমন এখন বেশ লজ্জিত ওর কর্মকাণ্ডে, কিন্তু কিছু করার নেই এখন আর। সব ওর হাতের বাইরে চলে গেছে। একটা মানুষ এতটা সুন্দর কেমন করে হতে পারে? হঠাৎ করে আনমনা হয়ে কথাটা বলে উঠে আহান আদিবার পানে চেয়ে। সবে মাত্র আদিবা গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে পেছানো চুল খুলেছে। চুলগুলো প্রায় কোমর ছুঁই ছুঁই। ইদানিং সকালে গোসল করাটা অভ্যাস হয়ে গেছে। আহান কথাটা বলেই বিছানা ছেড়ে উঠে এসে আদিবার সামনে দাঁড়িয়ে আবার বলে উঠে, তোমাকে কাছে পেয়ে ভালোবাসার তৃষ্ণা যেন বেড়ে গেল বহুগুণ। তুমি রোদ নাকি অগ্নি? কিভাবে এতটা তৃষ্ণা বাড়িয়ে দিলে হুট করে? আমি রোদও নয় আর অগ্নিও নয়। আমি আপনার ভালোবাসার রজনীগন্ধা। এবার যান, গোসল সেরে আসুন। ফজরের নামাজ পড়তে হবে। খানিক পরেই একটু একটু করে আলো ছড়িয়ে আলোকিত হয়ে উঠবে পৃথিবী। বেশ লজ্জাময়ী কণ্ঠে মৃদু হাসির সাথে কথাগুলো বলে আদিবা। একটা শ্যামবর্ণ মেয়ে কারো দৃষ্টিতে রূপবতী হতে পারে তা নিজের সাথে না ঘটলে বিশ্বাসই করত না আদিবা। ভাগ্য করেই স্বামী পেয়েছে বলতে হবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। সাইমন ওর জীবন থেকে না গেলে এই সুন্দর মুহূর্তটা তার জীবনে কখনোই আসত না। আদিবা অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেলে আহান গোসল করার জন্য ওয়াশরুমের দিকে এগোই আর মনে মনে ভাবতে থাকে, না বলা সত্যটা আদিবা যদি জেনে যায় কোনোমতে তাহলে কি এভাবে ওর পাশে থাকবে? মেয়েটা যে বড্ড বেশি অভিমানী, প্রথম স্বামীর দেওয়া কষ্টগুলো এখনো মন থেকে সরাতে পারছে না। এসব ভাবতেই মনটা তীব্র গতিতে খারাপ হয়ে যায়। একটু একটু করে পৃথিবীকে আলোকিত করে সূর্যোদয় হচ্ছে। চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পাখির কলকল শব্দ। সকালে কুয়াশায় ঘেরা থাকলেও পৃথিবী গরম দিনের বেলা কিন্তু ভ্যাপসা পড়তেছে। জানালার কাছে বসে প্রকৃতি উপভোগ করছে সানিয়া। এতদিন হয়ে গেলেও সেই অপরিচিত কণ্ঠের মানুষটাকে খুঁজে পাওয়া গেল না এখনো। সবার অজান্তে সানিয়া প্রায় কয়েকবারই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে, কিন্তু তার নামটাও জানতে পারল না। মনটা বড্ড ছটপট করছে। শূন্য লাগছে চারপাশ। সাইমন শুয়ে শুয়ে সব দেখতেছে সানিয়ার অবস্থা। সাইমনের আর বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী প্রেমে পড়েছে, কিন্তু কার প্রেমে এতটা আনমনা হচ্ছে সেদিন দিন। ভাবছে সাইমন। 4 বছর সংসার করেও দুজনের মনে দুজনের জন্য কোনো প্রেমের ফুল ফুটেনি। সাইমনের মনের সবটা জুড়ে এখনো আদিবার বসবাস। এখনো আদিবাকে অনুভব করে সাইমন, যদিও 5 বছর আগে তা উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ ভীষণ আফসোস হচ্ছে। কাছে থাকলে কেউই বুঝে না, কিন্তু দূরে গেলে ঠিকই গুরুত্ব বুঝে। সাইমনের সাথেও ঠিক এমনটাই হয়েছে। আজ বড্ড বেশি মনে হচ্ছে সে সময় খালেদা খাতুনের কথার গুরুত্ব না দিলে হয়তো আদিবা আর সিয়া ওর বুকেই থাকত আজ। কষ্টগুলো যেন ঘূর্ণিঝড়ের মতো বইছে শরীরে। সানিয়া ভাবনা থেকে বেরিয়ে এসে সাইমনকে বলে, কিছু কি লাগবে আপনার? সাইমন মুখে কোনো কথা বলে না, শুধু না সূচক মাথা দুলাই। তারপর সানিয়া ছাদের দিকে পা বাড়ায়। সকালের ঝিরিঝিরি ঠান্ডা বাতাস গায়ে না মাখলে যেন সকালই শুরু হয় না সানিয়ার। সানিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। বাড়ির পাশে যেই রেস্তোরাঁ খুলেছে নতুন, সেই রেস্তোরাঁটা ছাদ থেকে স্পষ্ট দেখা যায়। সানিয়া এক নজরে তাকিয়ে আছে সেই রেস্তোরাঁর ছাদের পানে। রেস্তোরাঁর ছাদটা দারুণভাবে সাজানো হয়েছে, দেখে মন হচ্ছে যেন বিয়েবাড়ি। সানিয়া শুনেছিল এই রেস্তোরাঁর ছাদে সবসময়ই বার্থডে, বিবাহ বার্ষিকী, আকদ এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান হয়ে থাকে। এই রেস্তোরাঁয় যাওয়ার বড্ড স্বাদ জাগে সানিয়ার মনে প্রাণে। আহান বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সিয়া এখনো ঘুমে। আহানের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে আদিবা।
দুজনের মুখেই কোনো কথা নেই। দুজনই সকালের নামাজের পর আর ঘুমায়নি। কিভাবে রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটে সেই দৃশ্য একসাথে উপভোগ করবে বলে বেকনিতে এসে দাঁড়িয়েছে। ভালোবাসার মানুষের সাথে সময় কিভাবে ফুরিয়ে যায় দ্রুত তা বলা মুশকিল। সুন্দর মুহূর্তগুলো বেশি সময় স্থায়ী থাকে না। সকাল হয়ে এসেছে। রোদ চিক চিক করছে চারদিকে। আদিবা বলে উঠে, আপনি বসুন, আমি দেখি সিয়া উঠল কিনা। আহান কিছু বলল না। আহানের মনে ভয় বাসা বেঁধেছে। সে আর সত্যিটা গোপন করতে পারছে না আদিবার কাছ থেকে। নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে আহানের। সত্যিটা জানার সম্পূর্ণ অধিকার আছে আদিবার। কিন্তু আদিবাকে সত্যটা বলার সাহস হচ্ছে না আহানের। যদি আদিবা ওকে ছেড়ে চলে যায়, আদিবাকে আর সিয়াকে ছাড়া যে দম বন্ধ হয়ে মারা যাবে সে। খাবার টেবিলে বসে নাস্তা করছে সবাই। আজ আফিয়া সবার সাথে নাস্তা করতে বসেছে। আফিয়ার মুখে মিটিমিটি হাসি, যা দেখে গাজলে যাচ্ছে সানিয়ার। আদিবাও ভাবছে আফিয়ার মুখের এই হাসির রহস্যের কথা। আহানের এতদিকে খেয়াল নেই। সে নিজের মতো করে নাস্তা করছে আর সিয়াকেও খাইয়ে দিচ্ছে। খালেদা খাতুন আদিবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে বারংবার। সুযোগ পেলে এখনই যেন খুব ন করতেন তিনি আদিবাকে। সাইমন আজ একটু সুস্থ আছে, তাই সেও আসছে সবার সাথে নাস্তা করতে। সাইমন আসলে আফজাল খান খুশি হয়ে নিজের পাশেই ওকে বসতে দেন। আদিবার সোজাসুজি হয়ে বসে সাইমন। ভীষণ অস্বস্তি লাগছে আদিবার। আফিয়া সাইমনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, দুষ্টু হাসে, যা সাইমন দেখেও না দেখার ভান করে। খাওয়ার মাঝখানেই সানিয়া সবার উদ্দেশ্যে বলে উঠে, আজ দুপুরের খাবার সবাই বাড়ির পাশের সেই স্নেহময় মা রেস্তোরাঁয় খাবে। সবাই ওর কথা মতামত দিলেও খালেদা খাতুন স্পষ্ট বলে দেন উনি যাবেন না। কেউ আর জোর করেননি উনাকে, শুধু আফজাল খান একবার জিজ্ঞেস করেছিলেন না যাওয়ার কারণ, কিন্তু খালেদা খাতুন কোনো উত্তর করেননি। দুপুর 1:03। সবাই বসে আছে স্নেহময় মা রেস্তোরাঁয়। খাবার অর্ডার করা হয়েছে। আহান, আদিবা, সিয়া, সাইমন আর সানিয়া এসেছে। খালেদা খাতুন আসেননি, তাই আফজাল খানও আসেননি। আর আফিয়াকে কেউ সেধেও চায়নি, তাই খুব রেগেমেগে সকালে নাস্তা টেবিলে ছেড়ে চলে গিয়েছিল সে। খাবার আসতেই সিয়া খুব উত্তেজিত হয়ে পড়ে খাবার খাওয়ার জন্য। আহান খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে সিয়াকে, যা দেখে অন্ত্র না বুকটা ছিঁড়ে যাচ্ছে সাইমনের। নিজের সন্তানকে চোখের সামনে দেখেও ছুঁয়ে দেখতে না পারার মতো অন্ত্র না কি হতে পারে আর। সবাই খাবার খাওয়ায় মনোযোগ দিয়েছে, কিন্তু সানিয়া শুধু আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। পুরো রেস্তোরাঁটা খুব গুছানো, দেখতে একদম নিদারুণ। সানিয়া চেয়ে চেয়ে দেখছে আর মুগ্ধ হচ্ছে। সানিয়া নিচের দিকে তাকিয়ে খাবার মুখে তুলতে যাবে, তখনই সেই পরিচিত কণ্ঠস্বরটা আবার শুনতে পেল। অস্থির হয়ে চারপাশ চোখ বুলিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। সাইমন জিজ্ঞেস করলে বলে রেস্তোরাঁর সাজগোজ দেখছিল, আর কিছু না। একটু দূরেই সাইমন দেখতে পেল সেদিনের সেই ছেলেটাকে, যে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সাইমন ছেলেটাকে দেখে খাবার টেবিল ছেড়ে উঠে এগিয়ে গেল সেই ছেলেটার দিকে। ছেলেটার সাথে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার পর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য খাবার টেবিলের সামনে নিয়ে আসলো তাকে। সানিয়া নিচের দিকে তাকিয়ে আনমনা হয়ে খাবার খাচ্ছিল। ছেলেটা আহানকে সালাম দিতেই চট করে চোখ তুলে তাকায় সানিয়া ওর দিকে। সানিয়ার সাথে ছেলেটাও অবাক। সানিয়ার চোখে জল টলমল করছে। ছেলেটার চোখও ঝাপসা হয়ে এসেছে কিছুটা। সানিয়া বসা থেকে দাঁড়িয়ে ছেলেটার চোখে চোখ রেখে বলে উঠে, মিনহাজ, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে হুট করে? কত খুঁজেছি জানো তোমায়।
15 দিন পর কলেজে গিয়ে যখন শুনলাম তুমি 7 দিন আগে থেকেই কলেজে আসা বন্ধ করে দিয়েছ তখন পাগলের মতো এদিক সেদিকে খুঁজেছি তোমায়। জানো সেদিন প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম আমি যে তোমায় এইটুকু কথা বলেই ঢুক গিলে ফেলে সানিয়া। সাইমন আহান আদিবা অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে সামিয়ার দিকে। মিনহাজ নিজেকে কন্ট্রোল করে শান্তভাবে বলে, শুনেছিলাম বিয়ে করেছ তুমি। তারপর আর ওই কলেজে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না, তাই অন্য কলেজে চলে গিয়েছিলাম। এভাবে 4 বছর পর হুট করে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি কখনো। যাই হোক, বাদ দাও, সময় গড়িয়েছে, সবকিছু বদলে গেছে। তোমার স্বামী কোথায়? সানিয়া কিছু বলতে পারছে না কান্নার জন্য। 4 বছরের জমানো কান্না যেন সব একসাথেই কাঁদতেছে। সানিয়ার কান্না মিনহাজের সহ্য হচ্ছে না, আবার বুকেও জড়িয়ে নিতে পারছে না পাগলিটাকে। দুজনের মনেই অদ্ভুত রকমের কষ্ট হতে লাগল। সানিয়া লোনা জলে সব কষ্ট প্রকাশ করতে পারলেও মিনহাজ পারছে না। মিনহাজের বুকটা বড্ড বেশি ভার হয়ে আছে। হতভম্ব হয়ে সবকিছু দেখছে সাইমন আহান আদিবা। খানিক বাদে আদিবা শান্ত করার চেষ্টা করে সানিয়াকে। কিছুটা স্বাভাবিক হয় সানিয়া। মিনহাজ জানতে পারে সেদিন যার জীবন সে বাঁচিয়েছে সেই মানুষটাই তার ভালোবাসার মানুষটার জীবনসঙ্গী। সানিয়ার মুখে হাসি নেই, আর সাইমনের মনে অশান্তির ঝড় বইছে। সাইমন বেশ বুঝতে পারছে এই ছেলের জন্যই 4 বছর ধরে সানিয়া তাকে স্বামীর অধিকার দিতে পারেনি। সাইমন ঠিক করে বাসায় গিয়েই এই বিষয়ে কথা বলবে সানিয়ার সাথে। সে জীবনের 4টা বছর নষ্ট হয়ে গেছে। এভাবে বেঁচে থাকা যায় না। বাঁচতে হলে অক্সিজেনের সাথে মানসিক সুখ শান্তিরও প্রয়োজন হয়। ওরা খাবার খেয়ে বিল পরিশোধ করতে গেলে মিনহাজ বলে লাগবে না। এতে সবাই একটু অবাক হয়। তারপর মিনহাজ সবার উদ্দেশ্যে বলে এটা তার রেস্তোরাঁ। ওর মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই এই রেস্তোরাঁ বানিয়েছে সে। আর এটা ওর মায়ের সম্পদ। ওর মায়ের স্বপ্ন। সানিয়া বেশ অবাক হয়। তার ভালোবাসার মানুষটি তার এত কাছে ছিল, তবুও সে এতদিন তাকে খুঁজে পেল না। এই কারণেই হয়তো এই রেস্তোরাঁর প্রতি তার এত অনুভূতির সৃষ্টি। আহান মিনহাজকে বলে কোনো একদিন সময় করে তাদের বাসায় গিয়ে ঘুরে আসার জন্য। তারপর তারা বেরিয়ে পড়ে সেখান থেকে, কিন্তু সানিয়া আর মিনহাজ চোখ সরাতে পারছিল না একে অপরের দিক থেকে। সানিয়ার মনে হচ্ছিল সে তার আত্মাটা রেখে আসছে বুঝি ওখানে। নিস্তব্ধ নীরব পরিবেশ। সাইমন সবার সামনেই সানিয়াকে জিজ্ঞেস করে সব। সানিয়া একবার খালেদা খাতুনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে গড়গড় করে সব বলে ফেলে। রাগে ফুঁসছে খালেদা খাতুন। সাইমন আর 1 মিনিটও সেই স্থানে না দাঁড়িয়ে বাহিরে চলে যায়। সন্ধ্যার দিকে ফিরে আসে সাইমন। সানিয়া নিজের রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে। সাইমন আসতেই কাঁপা কাঁপা কণ্ঠে সানিয়া বলে, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু মনের ভেতর আর চেপেও রাখতে পারছিলাম সবটা, তাই বলে ফেলেছি সব। সাইমন সানিয়ার কথায় কোনোরকম রিয়েক্ট না করে বলে, খুব দ্রুত ডিভোর্স পেপার পেয়ে যাবে। চিন্তা করিও না। সানিয়া নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, মানুষটা এত ভালো কেন? নিজের কথা কখনোই ভাবেনি, শুধু আমার কথাই ভেবে গেছে বিয়ের পর থেকে। সত্যিই খুব মায়া হচ্ছে আজ মানুষটার জন্য। রাতে খাবার টেবিলে সবার মুখ গম্ভীর। আদিবার কেমন জানি অদ্ভুত খুশি হচ্ছে সাইমনের চিন্তিত মুখটা দেখে। সবার মুখ এমন ভূতপ চা রমতো দেখে বেশ আনন্দ হচ্ছে আফিয়ার। এটাই সুযোগ কাটা গায়ে লবণ মরিচ ছিটানোর। তাই আফিয়া আর এক মুহূর্তও দেরি না করে আহানকে উদ্দেশ্য করে বলে, আহান তুমি কি বুঝতে পারছো না এখনো সাইমন ভাই কেন এত সহজে সানিয়াকে ছাড়তে রাজি হয়ে গেছে? এতটা বোকা কবে থেকে হলে তুমি? সবার নজর আফিয়ার দিকে। আফিয়ার মুখে নি হাসি।
আফজাল খান এবার রেগে গিয়ে খালেদা খাতুনকে বলেন, তোমার ভাইয়ের মেয়ে কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছে। অশান্তির মধ্যে নতুন অশান্তি সৃষ্টি করতে নিষেধ করো ওকে, নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাসা থেকে বের করতে বাধ্য হব। মামুন সাহেব আজ নেই, উনি ঢাকা গেছেন গুরুত্বপূর্ণ কাজে। আফিয়ার আগে ফাঁস ফাঁস করে মোবাইলে একটা ভিডিও চালু করে দেখায় সবাইকে। ভিডিওটা দেখে সবাই সাইমন আর আদিবার দিকে তাকায়। খালেদা খাতুন ভয়ে চুপসে যায়, এবার যদি উনার গোপন সূত্রটা ফাঁস হয়ে যায় সেই ভয়। ভিডিওতে শুধু এইটুকুই উঠেছে, সাইমন আদিবাকে বলে, এখনো খুব বেশি মিস করি তোমায়, ভুলগুলো সব ক্ষমা করে দাও প্লিজ। তখন মাথা ঠিক ছিল না আমার। আর আদিবা বলেছিল, পৃথিবীতে যত খারাপ আছে তার সর্বোচ্চে আমি তোমাকে রাখলাম। রকম ঘৃ না করি তোমায় আমি, প্লিজ আমার সংসারে আগুন ন লাগাইও না, আর আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে। আমি চাই না তোমার সংস্পর্শে সিয়া আসুক। আহানের মাথা গরম হয়ে যায়, সে সামনে থাকা ভাতের প্লেট ছুঁড়ে ফেলে আদিবাকে দাঁড় করিয়ে ওর দুই বাহু চেপে ধরে বলে, কি এসব, কি সম্পর্ক তোমাদের মাঝে? আদিবা আহানের এমন রাগ দেখে কান্না করে দেয়, কারণ এর আগে আহান ওর সাথে আর এভাবে কথা বলেনি কখনো। সাইমন কিছু বলতে চাইলে আহান ওকে থামিয়ে বলে, তোর কথা তো পরে শুনব, আগে এর কথা শুনে নেই। আদিবার এবার খুব অভিমান হতে লাগল। সব না জেনে আহান এভাবে কথা বলছে এটা সে সহ্য করতে পারছে না। আদিবা খুব ব্যথা পাচ্ছে, কারণ একটু জোরেই আহান ওর বাহু চেপে ধরেছে। আহান এবার চিল্লিয়ে জিজ্ঞেস করতে এক নিঃশ্বাসে আদিবা বলে দেয়, সাইমন সিয়ার বাবা আমার প্রাক্তন স্বামী। এবার আহান ছেড়ে দেয় আদিবাকে। আদিবা চোখ বন্ধ করে হাত ধরে দাঁড়িয়ে আছে, খুব ব্যথা হচ্ছে হাতে। উপস্থিত সবাই নির্বাক। আফিয়ার মাথায় কিছুই আসছে না, কি হচ্ছে এসব। তারপর সবার নির্বাক চাহনি দেখে আদিবা বলা শুরু করে, সাইমন কলেজে আমায় দেখে প্রেমে পড়ে আমার, ভালোবেসেই বিয়ে করি আমরা। আমার শ্বশুর শাশুড়িও মেনে নেয় আমাদের। খুব সুন্দরই চলতে থাকে আমার সংসার। আমার বিয়ের 1 মাস 3 দিন পর এক ভদ্র মহিলা আসেন বাসায়, তারপর কিছুদিন যাওয়ার পর থেকেই আমার সংসারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। আমার বিয়ের যখন 6 মাস চলে তখন থেকেই সাইমন একটু বেশি অবহেলা করা শুরু করে আমায়। কথায় কথায় বলতো বাসা থেকে বেরিয়ে যেতে, আমায় ডিভোর্স দিয়ে দিবে আমায়। অথচ তখন ওর 5 মাসের সন্তান আমার গর্ভে, সেটা সে একবারও ভাবেনি। যখন অবহেলার মাত্রা বেড়ে যাচ্ছিল আর আমি সহ্য করতে পারছিলাম না, যখন আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমি শ্বশুর শাশুড়ি থেকে দোয়া নিয়ে চলে যায় আমাদের বাসায়। খুব অসহায় ভাবে দিন কাটাতে লাগলাম আমি, সাথে মানুষের নানা কটুবাক্য তো আছেই। তবুও আমি বিশ্বাস রেখেছিলাম যে যেদিন আমাদের সন্তান ভূপৃষ্ঠ হবে সেদিন সাইমন ছুটে আসবে আমাদের নিতে, আর সাইমন সত্যিই এসেছিল সিয়ার জন্মের দিন, কিন্তু আমাদের নিতে নয়, আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিতে। সাইমন একবারও সদ্য জন্ম নেয়া মেয়ের দিকে তাকায়নি, আমার মুখে ডিভোর্স পেপারটা ছুঁড়ে দিয়ে চলে এসেছিল, অথচ আমার মা দৌড়ে এসে ওকে বলেছিল ওর কন্যা সন্তান হয়েছে। সেদিন ও একটুও সময় পায়নি নিজের মেয়ের মুখটা দেখার, তাহলে আজ কেন ওকে আমি আমার মেয়েকে ছুঁতে দিব? কখনোই না। কোনো বেঈমান কখনো আমার মেয়ের বাবা হতে পারে না। আদিবা কথাগুলো শেষ করে বসে পড়ে চেয়ারে। সাইমনের চোখে আজ অশ্রু। আদিবার মুখের প্রতিটি শব্দ তুলেছে সাইমনের বুকে। সবাই দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমনের দিকে। সবাইকে অবাক করে দিয়ে আহান সাইমনকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাই, তোমার জন্যই আজ আদিবা আর সিয়াকে পেয়েছি আমি। তুমি যদি সেদিন আদিবাকে ডিভোর্স না দিতে, তাহলে আমি কখনোই আদিবাকে আমার করে পেতাম না।
কথাগুলো বলেই আহান নিজের রুমের দিকে পা বাড়ায়। আহানের এমন খুশি হওয়ার কারণটা এখনো অজানা সবার কাছে। সানিয়া খুব রাগ নিয়ে নিজের রুমে চলে যায়, হনহন করে সাইমনও ওর পেছন পেছন ছুটে যায় ওর ভুল ভা অঙ্গা নো র চেষ্টায়। আফজাল খান সিয়াকে নিয়ে বাগানে হাঁটতে চলে যান, ঘরে ভালো লাগছে না এসবের মধ্যে উনারার। আফিয়া যেন স্বপ্ন দেখছে, সব এমনভাবে হা হয়ে দাঁড়িয়ে আছে থমে রে। খালেদা খাতুন এক প্রকার জোর করেই ওকে টানতে টানতে ওর রুমে নিয়ে যায়। আদিবা সেটা খেয়াল করে চোখ মুখ মুছে ওদের পেছনে যায়। খালেদা খাতুন আফিয়াকে থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বলে, এসব করার আগে একবারও আমাকে জানাতে পারিসনি? কেন একা একা করতে গেলি সব? শেষ পর্যন্ত কি তোর জন্য আমার সংসার ছেলে মেয়ে সব হারাবো আমি? ফুফি তুমিও আমাকে গায়ে হাত তুললে। বেশ করেছি। তোকে ইচ্ছে করছে খুব ন করতে আমার। মাথা মোটা একটা মেয়ে। কি বলছো এসব তুমি? কি হয়েছে তোমার? তুই জানিস 5 বছর আগে আমার জন্যই সাইমন আর আদিবার সংসার অঙ্গেচ্ছে। জানিস না তো? এখন তো সব গোপন সূত্র ফাঁস হয়ে যাবে, তাও তোর মতো ভাতিজির জন্য। কি বলো এসব তুমি? তোমার ভুলের জন্যই তাহলে আমার আহান আমার হয়েও হয়নি। আদিবা সব শুনছে আড়ালে দাঁড়িয়ে। আফিয়ার বুদ্ধিতে সেও সব ভিডিও করে ফেলে। তারপর ওদেরকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রুমের দরজায় দাঁড়িয়ে বলে, বাকি কথা ড্রয়িং রুমে এসে সবার সামনে বলুন শাশুড়ি মা। আজকে আর রেহাই নেই আপনাদের। আমি আগেও সব আন্দাজ করতে পেরেছিলাম, শুধু প্রমাণ ছিল না আমার কাছে। এটা বলেই আদিবা নিজের রুমে গিয়ে আহানকে ডেকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আহান সবাইকে কল করে ড্রয়িং রুমে ডেকে নেয়। আফজাল খান বিরক্ত হয় এতে, বারংবার ঝামেলা আর ভালো লাগছে না উনার। সবাই উপস্থিত হলে আদিবা ভিডিওটা অন করে আর বলে, ওর বিয়ের 3 মাস পর আর কেউ নয়, খালেদা খাতুনই গিয়েছিলেন বাসায়। ভিডিও দেখার পর সাইমন সোফায় বসে পড়ে মাথায় হাত দিয়ে। আফজাল খান খালেদা খাতুনকে জেরা করে অনেক, কিন্তু কিছুই বলছেন না উনি। পরে আহান বলে, আজ যদি উনি সত্যি না বলে তবে আহান চিরদিনের জন্য এই ঘর থেকে চলে যাবে আর কখনোই ফিরবে না। সানিয়া খান আর আফজাল খানও একই কথা বলে। খালেদা খাতুন খুব নরম সুরে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমি আর সাইমনের মা ওদের জন্মের পর থেকেই ওদের 2 জনের বিয়ে ঠিক করে রেখেছিলাম। সেদিন ওই বাসায় গিয়ে এই মেয়েকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। তাই সাইমনের সামনে সবসময়ই ওর খারাপ দিক তুলে ধরতাম, ওর নামে বাজে কথা রটাতাম। সাইমনকে বলেছিলাম, এই গরিব ঘরের মেয়ে বিয়ে করে ও কোনো সম্মান পায়নি, যে সম্মান বড় ঘরের মেয়ে বিয়ে করলে পাবে। এমন আরও অনেক কথা বলে সাইমনকে বিভ্রান্ত করেছিলাম। এভাবেই ওদের ডিভোর্স হওয়া পর্যন্ত বিভিন্নভাবে সাইমনকে আদিবার নামে এটা ওটা বলেই যেতাম। ভাবছি সাইমন ডিভোর্সি হলে কি হয়েছে, টাকা তো আছে, সুখী হবে আমার মেয়ে, তাই নিজের কসম দিয়ে সানিয়াকে এই বিয়েতে রাজি করাই, তাও 1 বছর লেগেছে আমার ওকে রাজি করতে। সাইমনও অপেক্ষা করেছে 1 বছর। ছি মাছি, আপনাকে মায়ের জায়গায় বসিয়ে নিজের জীবন ধ্বংস করেছি আমি। আগে যদি জানতাম আপনি এতটা লোভী তবে কখনোই এতটা সম্মান আপনাকে দিতাম না। সানিয়া সাইমনের দিকে আজ প্রথম এতটা মায়াভরা দৃষ্টিতে তাকায়। আফজাল খান রেগে গিয়ে খালেদা খাতুনকে ঘর থেকে বের করে দিতে চাইলে আদিবা আটকায়। খালেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। আদিবা সব সামলিয়ে নেয় নিজের মতো করে। সবাই নিজ নিজ রুমে চলে গেলেও আদিবা দাঁড়িয়ে থাকে খালেদা খাতুনের পাশে আর বলে, আপনাকে মন থেকে কখনোই ক্ষমা করতে পারবো না। পারলে আফিয়াকে ঢাকা পাঠিয়ে দিয়ে একটা সাহায্য করুন। এটা বলেই আদিবা নিজের রুমে চলে যায়। খালেদা খাতুন লোভের জন্য আজ সব হারালো। আজ বড্ড বেশি আফসোস হচ্ছে, তবে কিছুই করার নেই, নিজের দোষেই নিজে দোষী আজ। সাইমন সানিয়ার কাছে গিয়ে বলে মিনহাজের সাথে কথা বলার জন্য।
সাইমন নিজেই সানিয়াকে মিনহাজের কাছে নিয়ে যায় সেই রেস্তোরাঁয়। সেখানে গিয়ে জানতে পারে মিনহাজ বিয়ে করেছে, 1 বছর হতে চলল। ওর মায়ের জন্য ওকে বিয়ে করতে হয়েছে। সানিয়া ওর বিয়ের কথা শুনে বেরিয়ে আসে সেখান থেকে। সাইমন পেছনে আসে ওর। রাস্তা দিয়ে আনমনা হয়ে চোখে অশ্রু নিয়ে হাঁটছে একাকী সানিয়া। সাইমন পাশে দিয়ে এসে বলে, এভাবে অঙ্গে পড়িও না সানিয়া, সব ঠিক হয়ে যাবে। সানিয়া কিছু না বলে নিশ্চুপ হয়ে সাইমনের বুকে মিশে যায়। সাইমন অবাক হয়ে যায় ওর এমন কাণ্ডে। তবুও কিছু বলে না, মেয়েটা একদম অঙ্গে পড়েছে বলে। সাইমনের সারা শব্দ না পেয়ে সানিয়া বলে, সারা জীবন এই লোনাজলে তোমার শার্ট ভেজানোর অধিকার দিবে কি? সাইমন কিছু বলে না, শুধু মুচকি হাসে। রাতের আকাশটা সাক্ষী হল তাদের প্রণয়ের। আদিবা চুপচাপ আহানের বুকে শুয়ে আছে। আহান কিছু বলতে চাই কিন্তু পারছে না বলতে। আদিবা জিজ্ঞেস করে আহানকে সে কিছু বলতে চাই কিনা, কিন্তু আহান সাড়া দিচ্ছে না। খানিক পরে আহান বলে উঠে, আমার সম্পর্কে যদি কখনো কোনো সত্য জানো যা তুমি কখনোই কল্পনাতে আনোনি এমন কথা, তবে কি ছেড়ে চলে যাবে আমায়? কোনো সত্যি আর আমাদের আলাদা করতে পারবে না। আপনার মতো জীবনসঙ্গী আমি হারাতে চাই না কিছুতেই। তুমি জানো না সত্যিটা। সত্যিটা জানলে আপনি বাবা হতে পারবেন না কখনো, তাই তো? আহানকে পুরো কথা বলতে না দিয়ে ওর কথার মাঝখানে আদিবা বলে উঠে কথাটা। আহান অবাক হয়ে শোয়া থেকে উঠে বসে। তখন পেছন থেকে বলে, এত চিন্তার কিছু নেই। তোমার কাবার্ডের ড্রয়ারে পেয়েছিলাম রিপোর্টটা। কখনো ছেড়ে যাব না তোমায়। তোমার ভালোবাসার চেয়ে আর কিছুই দামি নয় এই পৃথিবীতে আমার কাছে। তুমি আমাকে তুমি করে বলেছ আজ প্রথম। কেন বলতে পারি না? পারো বলতে। এটার জন্যই তো অপেক্ষায় ছিলাম। তুমি তো একজন এই হৃদয় মাঝে ভালোবাসার রানী। দুজনে দুজনের চোখে হারিয়ে যায় যেন বহুকালের তৃষ্ণা। সমাপ্তি।